দরিদ্র এবং একলা মানুষ ভীমা আশ্রয়ের খোঁজে ঘুরতে ঘুরতে গ্রামের শ্মশানের পেছন দিকে একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়। তবে জরাজীর্ণ সেই বাড়ির সামনে পা ছড়িয়ে শটান হয়ে পড়ে আছে একটা নরকঙ্কাল। কার কঙ্কাল সেটা? রাত্রে মাদলের মতো কিসের শব্দই বা আসে বাড়ির মেঝে থেকে? কেনই বা গ্রামের সবাই ভীমাকে বারণ করেছিল বাড়িটায় থাকতে? জানতে গেলে শুনতে হবে থ্রিলারল্যান্ডের আজকের নিবেদন, দীপাঞ্জনা দাশের লেখা ত্রিতয়। তবে গল্প শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের তরফ থেকে। আপনারা অনেকেই সাবস্ক্রাইব না করে আমাদের গল্প শুনে চলে যান। এখনকার ওটিটি প্ল্যাটফর্মগুলোর মতো মাসিক বা বার্ষিক কোনো মূল্যই কিন্তু আমরা চাইছি না। বদলে শুধু একটাই অনুরোধ, উপস্থাপনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখলেই বিনামূল্যে আমাদের সমস্ত গল্প শুনে নিতে পারবেন। সাবস্ক্রাইবার্স বাড়লে আমরা আরও ভালো ভালো গল্প আনার উৎসাহ পাব। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের গল্প ত্রিতয়। মাঝরাত্রে ধড়ফড় করে উঠে বসল ভীমা। আবার সেই শব্দটা। তার বুক ঢিপ ঢিপ করছে। তার ঘুম ভেঙে গেছে এক অদ্ভুত শব্দে। এই নিয়ে 3 বার হলো। একটু ঘুমে চোখটা লেগে এলেই শব্দটা হচ্ছে। সে জেগে ওঠার কিছুক্ষণ পরেই থেমে যাচ্ছে সেটা। কোনো ভারী কিছু মাটিতে ঠোকার শব্দ, সম্ভবত কাঠের লাঠি গোছের কিছু। তার একই সাথে ছনাত ছনাত শব্দ হয়। ওই তো আবার। শব্দটার একটা বাঁধা ধরা ছন্দ আছে। প্রথম 2 বার একই সাথে ঠক ঠক শব্দ হয়, তারপর সামান্য বিরতি। ঠিক 2 সেকেন্ড পর আবার সেই শব্দ, ঠক। দ্রুত নয়, ধীর। প্রথমে ভীমা ভেবেছিল কেউ বুঝি দরজা পিটছে। সে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে কেউ নেই। সে ভাবল হয়তো ঘুমের ঘোরে ভুল শুনছে, অথবা হয়তো স্বপ্ন দেখে থাকবে। তাই সে আবার দরজা বন্ধ করে ভিতরে এসে শুয়ে পড়ল। তখনই শুনতে পেল দ্বিতীয় শব্দটা, দ্রিম 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 দ্রিম। কোথাও মাদল বাজছে কি? কিন্তু এখন তো পার্বণের সময় নয়। উৎসব হয় সেই অঘ্রাণ মাসে, নতুন চাল ঘরে উঠলে। আর এখন তো পার্বণ অনেক দূর। লোকে হায় হায় করে মরছে। খরা চলছে দেশে। মাটি শুকিয়ে ফেটে গিয়েছে। গাছ, গাই, গরু, মানুষ সকলে যেন শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। জমির ফসল অধিকাংশ শুকিয়ে মরে গিয়েছে। পুকুর, ডোবা সব শুকিয়ে যেতে বসেছে। তাই গ্রামের অনেকেই নিজের ভিটে ছেড়ে সরে এসেছে নদীর দিকে। সব গাঁয়েরই প্রায় একই অবস্থা। এমন সময় ভিন গাঁয়ের লোক তারা নিজেদের গাঁয়ে আসতে দেবে না। গ্রামের নাম মহিষমারি। ভীমা এই গ্রামেই থাকে আজন্ম। বাবা মা মারা যাওয়ার পর খড়ে ছাওয়া ছোট্ট মাটির ঘরটায় সে একাই থাকত। এমনিতে জরাজীর্ণ হলেও এতদিন সেটা বেশ মাথা উঁচিয়েই ছিল। কিন্তু গতকাল রাত্রে ভীমা যখন ঘুমাচ্ছিল, তখনই ঘরের 2টো দেওয়াল একসাথে ধসে পড়ল। ভাগ্যি সেটা মাথার ওপর ভেঙে পড়েনি। একেই বলে মরার ওপর খাঁড়ার ঘা। মেরুদণ্ডের বিকৃতির কারণে ভীমা ঠিকমতো দাঁড়াতে পারে না। নিজে ঘর তুলতে সে অক্ষম, আবার ঘরামি দিয়েও যে ঘর বানিয়ে নেবে তারও উপায় নেই। টাকা পাবে কোথায়? বসা বা শুয়ে থাকার সময় তেমন অসুবিধে না হলেও সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাই এই সব কাজ তার জন্য প্রায় অসম্ভব। সেই রাতটার জন্য কিশোরদের বাড়ির বারান্দায় তাকে দয়া করে থাকতে দিল তারা। কিন্তু অন্যের বাড়িতে কতদিন থাকা যায়?
পরের দিন সকালে সে উঠে মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, ভাবছিল কি করা যায়, কোথায় একটু থাকার ব্যবস্থা করা যায়। আপন মনে হাঁটতে হাঁটতে সে যে কখন শ্মশানের পেছনের জঙ্গলে চলে এসেছে সে খেয়ালও করেনি। যখন খেয়াল হলো তখন বুঝল যে গ্রামের দিক থেকে বেশ কিছুটা দূরে সরে এসেছে, তাই সে ফিরে যাবার জন্য পা বাড়ালো। আর তখনই চোখে পড়ল এই বাড়িটা। দেখে তার মনে হলো ভগবান যেন তার কথা ভেবেই এমন এক পরিত্যক্ত বাড়ি তৈরি করে রেখেছিলেন। বাড়িটা মোটা মোটা ইটের গাঁথনি তুলে তৈরি হয়েছে, একটা কাঠের পাল্লা দেওয়া দরজাও আছে। দেখে ভীমার মনটা একেবারে নেচে উঠল। এতদিন সে থাকতো একটা অতি ক্ষুদ্র মাটির ঘরে। খড়ের চালে ছিল অসংখ্য ফাঁক। বর্ষাকালে জল পড়ত, শীতকালে ঠান্ডা বাতাস ঢুকে হাড় কাঁপিয়ে দিত। আর সে চাল এতই নিচু ছিল, দৌড় এতই ছোট ছিল যে একেবারে হামাগুড়ি দিয়ে ঢুকতে হতো। ভীমার বাঁকা পিঠ নিয়ে ভারী কষ্ট হতো। আর এখন সে পেয়ে গেল একটা ইটের পাকা বাড়ি, আর তার জন্য তাকে একটাও গ্যাঁটের কড়ি খসাতে হলো না। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, বাড়িটার কোনো জানলা দেখা যাচ্ছে না, কেবলই সামনের দিকে একটা কাঠের দরজা। ভীমা তাড়াতাড়ি বাড়িটার কাছে এগিয়ে গেল, কিন্তু ঢোকার আগেই তাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। বাড়ির দরজার দিকে তাকিয়েই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে দেখল বাড়িটার ঠিক দরজার সামনে পা ছড়িয়ে বসে আছে একটা নরকঙ্কাল। দেওয়ালে ঠেস দিয়ে বসে সামনের দিকে তাকিয়ে যেন একটা ভয়ঙ্কর হাসি হাসছে। কিন্তু সে মনে সাহস আনল, তার মতো হতদরিদ্র একা মানুষের এত সহজে সামান্য বিষয়ে ভয় পেলে চলবে না। এই বাড়িটার তাকে দখল নিতেই হবে। মনে সাহস আনার জন্য সে নিজেকে বোঝালো, ও তো কঙ্কাল, মানুষ ময়ূরেই তো কঙ্কাল পড়ে থাকে, খুঁতে আর ভয় পাওয়ার কি আছে? তো রোগ বিরোগী বোধ হয় সে পেরানটা খুইয়েছিল বেচারা। বাড়ির লোক আর একে নেয়নি কো মনে হয়। আহারে, এখানে ফেলে রেখাই বোধহয় কেটে পড়েছিল তারা। কি নিষ্ঠুর মাগো মা, কি নিষ্ঠুর। সে এই বাড়িতে থাকবে জেনে অনেকেই বারণ করলো ভীমাকে বাড়িটায় থাকতে, কিন্তু ভীমা শুনল না। তার মতো মানুষের অত ভয় থাকলে চলে না। শব্দটা একটানা হয়েই চলেছে। ঠিক মাদলেরও নয় সেটা। মাদলের শব্দ কিছুটা পাতলা আর তার লয় হয় দ্রুত, কিন্তু যে শব্দটা ভীমা শুনতে পাচ্ছে তার শব্দ অত্যন্ত গুরুগম্ভীর এবং তার লয় বেশ ধীর। নির্দিষ্ট সময় অন্তর দ্রিম দ্রিম তালে বাজছে, কিছুটা যেন দামামার মতো। দ্রিম 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 দ্রিম, বিশ্রাম নেই। ভীমা আবার বাইরে বেরিয়ে এলো। কান পেতে শোনার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো কোত্থেকে আসছে শব্দটা, কোথায় দামামা পাচ্ছে। কিন্তু অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরও সেই শব্দ আর শোনা গেল না। তবে নিশ্চয়ই মনের ভুল, এই মনে করে ভীমা আবার ঘরে ঢুকে আসে। কিছুক্ষণ পর আবার কানে বাজতে থাকে সেই শব্দ, দ্রিম 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 দ্রিম। কি অদ্ভুত, বাইরে বেরোলে শব্দটা শোনা যাচ্ছে না, ঘরে ঢুকলে শোনা যাচ্ছে। তবে কি শব্দটা ঘরের ভেতরে হচ্ছে? কিন্তু তা কি করে সম্ভব? সকালে ঘরের দোরের সামনে কঙ্কালটা সরাতে গিয়ে চোখে পড়েছিল সেটার পাশে রাখা আছে একটা লাঠি। একটা সাধারণ লাঠির থেকে এটা একটু অন্যরকম। মাথার দিকটা মোটা আর পায়ের দিকটা সরু হয়ে নেমে এসেছে। উচ্চতায় প্রায় এক মানুষ লম্বা, আর সেটার মাথায় অনেক কটা লাল আর কালো রঙের সুতো বাঁধা। তার সাথে ঝুলছে কতগুলো কড়ি, নাড়লে ঝনাত ঝনাত শব্দ হয়। এরপরে যখন ভীমা ঘরের দরজা খুলতে চাইল, সেটা কিছুতেই খুলতে চায় না। অবশেষে অনেক কষ্ট করে সেটা খুলল। ভেতরটা যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে ভীমা সেটাকে থাকার মতো করে নিল। কিন্তু ভেতরের বাতাস কেমন যেন ভারী লাগতে শুরু করে তার। সে মনে করে হয়তো এতদিন বন্ধ ছিল, তাই হয়ে থাকবে। ব্যাপারটাকে বিশেষ গায়ে মাখল না সে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরটা কুপকুপে অন্ধকারে ভরে গেল। কোনো খাবার নেই, একটুও তেল নেই যে প্রদীপ জ্বালাবে।
সে কিছুক্ষণ ঘরের বাইরে বসেছিল, কিন্তু বারবার তার চোখ চলে যাচ্ছিল কিছু দূরে রাখা সেই কঙ্কালটার দিকে, আর তার সাহসের বেলুনটা বারবার চুপসে যাচ্ছিল। ঘরে এসে বসেও অস্বস্তি লাগছিল। তাছাড়া এই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে কাহাতক চুপ করে জেগে বসে থাকা যায়, তাই সে শুয়ে পড়ল। আস্তে আস্তে ঘুমে তলিয়ে গেল সে, কিন্তু মাঝরাত্রে এই শব্দ তাকে জাগিয়ে দিল। দামামার দ্রিম দ্রিম এখনো সমান তালে চলছে, খুব ক্ষীণ শব্দ, কিন্তু কান পাতলে স্পষ্ট শোনা যায়। ভীমা জেগে বসে রইল। ভোর রাতের দিকে শব্দটা মিলিয়ে যেতে লাগলো। ভীমা বসে বসে ঝিমাচ্ছিল। আওয়াজ কমে যেতে এবার সে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বেশ বেলায়। ঘুম ভেঙে উঠে একটা জিনিস দেখে ভীমা খুব অবাক হয়ে গেল। না, একটা নয়, আসলে দুটো জিনিস। সে দেখল যে ঘরের ভিতর পড়ে আছে সেই লাঠিটা, যেটার মাথায় বাঁধা ওই লাল কালো সুতো আর অনেকগুলো কড়ি, আর ঘরের ঠিক মাঝখানে একটা ক্ষুদ্র পরিসরের স্থানে অনেকগুলো মাছি মরে পড়ে আছে। ব্যাপার কি, মেঝের ঠিক ওই জায়গাটাতে এতগুলো মাছি গোল করে মরে রয়েছে, আর লাঠিটাই বা ঘরের ভেতর এলো কী করে? সেটা তো সে বাইরে ফেলে এসেছিল সেই কঙ্কালটার পাশে। কি অদ্ভুত! বিমা আর রতু মিলে বাড়িটার পেছনে গর্ত খুঁড়ে কঙ্কালটা চাপা দিয়ে দিল, সেই সঙ্গে সেই বিচিত্র লাঠিটাও। রতু কিছুটা জড়বুদ্ধি সম্পন্ন। প্রথমে কাজটা করতে কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরে ভীমা অনেক বাবা বাছা করে শেষ পর্যন্ত তাকে রাজি করিয়েছে। ভীমা ভাবল এবার ঝামেলা শেষ, এবার আর কোনো সমস্যা হবে না। কিন্তু সে জানতো না, সমস্যা এখনো শুরুই হয়নি। তাদের পুরো গাঁয়ের জন্যই অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বিপদ। হীরাদুলুই বাঁশের ঝুড়ি বানায়, এই কাজে সে বেশ পটু। এই মহিষমারি গ্রামে এসে একটা মস্ত সুবিধা হয়েছে তার। এখান থেকে হাট খুব কাছে, মাত্র 1.5 মাইল। আজ সেখানেই গিয়েছিল হীরা। বিক্রিবাট্টা বেশ ভালোই হয়েছে। হাতে কিছু পয়সা পেয়ে হাট থেকে সে চিড়ে, মুড়ি, বাতাসা, গামছা আর রেড়ির তেল কিনে বাড়ি ফিরছিল। সন্ধে গড়িয়ে গেছে এদিকে। আবছা অন্ধকারে পথ চলতে যে খুব একটা অসুবিধা হচ্ছিল তা নয়। হীরাদলুই ছোটবেলায় শোনা যাত্রাপালার একটা গানের কলি গুনগুন করতে করতে হাঁটছিল। দুপাশে ঝোপ জঙ্গল, মাঝখান দিয়ে পায়ে চলার রাস্তা। গ্রামের ভেতর ঢোকার পর হীরার মনে হলো যেন ঝোপের মধ্যে দিয়ে কেউ যেন তার পাশে পাশে হাঁটছে। সে চমকে দুদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শেয়াল টেয়াল হবে মনে করে সে আবার হাঁটতে লাগলো। এখনও গাঁয়ের বাড়িঘর চোখে পড়ছে না। আবার মনে হলো পাশের ঝোপটা যেন নড়ে উঠল। হীরার এবার ভয় ভয় করতে লাগলো। সে সাবধানে তাড়াতাড়ি পা চালালো। হঠাৎ পাশের দিক থেকে কি যেন একটা লাফ দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। সে ভয়ে হেঁচকি তুলে দাঁড়িয়ে পড়ল সেখানেই। তারপর অন্ধকারে সে ভালো করে তাকিয়ে দেখতে পেল 3 ফুট লম্বা একটা বাচ্চা দাঁড়িয়ে আছে তার সামনে। বোঝা যাচ্ছে বাচ্চাটা খুব রোগা, পেট ফোলা। অন্ধকারে তাকে কুচকুচে কালো দেখাচ্ছে। হীরা এবার বড় করে নিঃশ্বাস ছাড়ল। যাক বাবা, ভয়ের কিছু নেই, এ তো একটা বাচ্চা মাত্র। সে জিজ্ঞেস করল, তুই কাদের ছেলে রে? এই আধারে একা একা ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর মা কই রে? বাচ্চাটা কোনো উত্তর দিল না। তার বদলে তার পাশ থেকে আরও 2টো শরীর লাফ দিয়ে তার পাশে এসে দাঁড়ালো। তাদের উচ্চতা এক, চেহারাও একই রকম। 3টে বাচ্চার মধ্যে এই অন্ধকারে কোনো তফাৎ করা যাচ্ছে না। এইবার 3 জনের মুখ থেকে বেরিয়ে এলো এক বিচিত্র শব্দ। কিছুটা হাসির মতো শোনালো সেটা। এরকম বিশ্রীভাবে কে হাসে? আর 3 জনাই হুবহু এক রকম শব্দ করছে। ভয়ঙ্কর শোনাচ্ছে সেটা।
হীরার মনের মধ্যে একটা অজানা ভয় চেপে ধরতে লাগলো। তবু সাহসে ভর করে কোনো রকমে সে বলল, এই কে কে তোরা কি চাস? স্যার বলছি, যেতে দে আমায়। সেই বেঁটে কালো মূর্তি তিনটে এবারও কিছুই বলল না। বদলে তাদের 3 জোড়া চোখ একসঙ্গে ধক করে জ্বলে উঠল, আর তাদের 3 সারি দাঁত এই অন্ধকারেও ঝকঝক করে উঠল। দাঁতগুলো যেন ঠিক কুকুরের মতো। এত চওড়া মুখের হাঁ কোনো শিশুর তো দূরের কথা, কোনো মানুষেরই হতে পারে না। এই বীভৎস দৃশ্য দেখে হীরা প্রাণপণে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু সেই সুযোগ সে আর পেল না। তার আগেই 3টে কৃষ্ণকায় প্রেত মূর্তি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার উপর। হরিমতির বরাবরের অভ্যেস ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া, তারপর ঘরের ঠাকুরের পায়ে 2টো ফুল ফল দিয়ে পূজা সেরে তবে সে ঘরের কাজে হাত দেয়। এই গ্রামের কাছেই নদী। সে ঘুম থেকে উঠে গামছা আর একটা শুকনো কাপড় নিয়ে নদীর দিকে যেতে লাগলো। বুড়ো পাকুড় গাছটার কাছ থেকে যে পায়ে চলা রাস্তাটা দক্ষিণ পূর্বে ঘুরে গেছে, সেই রাস্তা দিয়ে চলতে চলতে সে দেখতে পেল সামনে কিছু একটা পড়ে আছে। হরিমতি কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেল। আকাশ তখন বেশ পরিষ্কার হয়ে এসেছে। হরিমতি এগিয়ে গিয়ে জিনিসটা দেখেই 3 হাত দূরে ছিটকে পড়ল। তারপর তারস্বরে চিৎকার করতে করতে গ্রামের ভিতর ছুটে চলল। সেই সরু পথে তখনও পড়ে আছে হীরা দলুইয়ের বিভৎস দেহ। তার গলার নিচ থেকে কোমর পর্যন্ত কিসে যেন মাংস খুবলে খুবলে খেয়েছে। তার 2 চোখ বিস্ফারিত। কিছু যেন দেখে সে ভীষণ ভয় পেয়েছে। এদিকে হরিমতি গ্রামের লোকদের ডেকে আনল। তারা এসে হীরা দলুইয়ের দেহের অবস্থা দেখে শিউরে উঠল ভয়ে। কিসে এমন ভয়ানক দশা করল হীরার, তা তারা কিছুতেই বুঝে উঠতে পারল না। তাদের এদিকে কোনো হিংস্র জানোয়ার আছে বলেও তো তারা কোশমিনকালে শোনেনি। তবে সবার মনের মধ্যে একটা অজানা ভয় শিকড় গেড়ে বসতে লাগল। আতঙ্ক যেন তাদের বাকশক্তিকেও গ্রাস করে নিয়েছে। তারা হীরা দলুইয়ের দেহ সৎকারের ব্যবস্থা করল। সুরাইয়া নাপিতের কাজ করে। 2টো গ্রাম পরে মুকুজ্জেদের মেজ মেয়ের বিয়ের কাজে তার বরাত জুটেছিল। জমিদারদের যে নাপিত বরাবর সব কাজ করে থাকে সে ঘোরতর অসুস্থ, এখন তখন অবস্থা। তখন সুরাইয়া কাজের খোঁজে হাঁক দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এমন সময় 2টো লোক এসে তাকে পাকড়ে ধরল। প্রথমে সে ভেবেছিল খানিকক্ষণ আগে একটা গাছ থেকে না বলে লেবু ছিঁড়ে নিয়েছে বলে সেই বাড়ির লোক এসেছে, এবার তাকে বেদম ঠ্যাঙাবে। কিন্তু তা নয়, মুকুজ্জেরা লোক পাঠিয়েছে চারিদিকে, বলেছে যেখান থেকে পারো নাপিত ধরে আনো। সেই খোঁজেই এই 2জন হন্যে হয়ে ঘুরছিল। এমন সময় তারা যেন দৈববাণীর মতোই দূর থেকে শুনতে পেলেও কে যেন হাঁক দিচ্ছে, চুলদারি কাটবে গো, চুলদারি চুলদারি কাটবে গো, চুলদারি। তখন তারা ছুটতে ছুটতে এসেছে সুরাইয়ার কাছে। একেই বলে কপাল। মুকুজ্জেরা বিশাল ধনী, তাদের মেয়ের বিয়ে মানে এলাহি ব্যাপার। আর সেইখানেই ডাক পড়ল সুরাইয়ার। সে এক কথায় রাজি হয়ে চলে গেল তাদের সাথে। সুরাইয়া এখন নতুন ধুতি, নতুন চটি আর 1 ঠোঙা কড়া পাকের সন্দেশ বগলদাবা করে গরুর গাড়ি চড়ে বাবুর মতো বাড়ি ফিরছে। মনে একটা খুশি খুশি ভাব। গরুর গাড়ি যখন লকর বকর করতে করতে বজলু মিয়ার ধানের জমির সামনে এসেছে, তখন সে গাড়োয়ানকে বলল, এই ভাইয়া, এইখানেই নামিয়ে দাও। হ্যাঁ, আমি এই জমির আলের উপর দিয়ে হেঁটে চলে যাবো। কোন এইখানেই নামিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। সে গাড়ি থেকে নেমে চালকের হাতে তার প্রাপ্য টাকার কিছু বেশি দিয়ে বলল, এইটা রেখে দাও, মিঠাই কিনে খেও। হ্যাঁ।
কেমন? গাড়োয়ানও মহা খুশি হয়ে কান ইঁটো করা হাসি হেসে আগে কর্তা বলে গাড়ি চালিয়ে হুর হাট হাট করতে করতে উল্টো দিকের রাস্তায় ফিরে চলল। সুরাইয়াও আলপথ ধরে গ্রামের দিকে পা বাড়ালো। বগলে চেপে রাখা নতুন চটি জোড়া পায়ে দেবার জন্য তার প্রাণটা আঁক পাঁক করছিল। আসলে সেই উদ্দেশ্যেই সে সাত তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নেমে পড়েছে। এখন সে চটি দুটো পায়ে গলিয়ে মহানন্দে হাঁটতে লাগলো। অন্ধকার বেশ ঘন হয়ে এসেছে, কিন্তু গাঁয়ের লোকেরা এর মধ্যেও পথ চলতে পারে বেশ ভালোভাবেই। সুরাইয়াও বেশ সাবলীলভাবেই এগিয়ে যেতে লাগলো। জোড়া খেজুর গাছের সামনে আসতেই সে বুঝতে পারল সে এবার গ্রামে ঢুকে পড়েছে। এরপরেই পড়বে রতি ডমনির ঘর। সেই ঘর বাঁয়ে রেখে আরও 2 ঘর পরে তার বাড়ি। জোড়া খেজুর গাছের সামনে এসেই তার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। মনে হতে লাগলো তার পেছন পেছন কেউ যেন আসছে। সে ঘুরে তাকালো। তাকাতেই তার মনে হলো কিছু একটা স্যাঁত করে সরে গেল পাশের দিকে। কে রে? কে আমার পিছে পিছে আসছিস? কোনো সাড়া শব্দ নেই। সুরাইয়া আবার প্রশ্ন করে অন্ধকারের দিকে তাকিয়ে। এই বলি, কে ওখানে? এই সামনে আয়, সামনে আয় দেখি। কিছুক্ষণের বিরতি, তারপরে একটা অদ্ভুত শব্দ কানে এলো সুরাইয়ার। শব্দটা এতই ভয়ঙ্কর যে সুরাইয়ার পিঠ বেয়ে বরফ গলা জলের স্রোত নেমে যেতে লাগলো। এ কি কোনো রাতচরা পাখির ডাক, নাকি কোনো জন্তু? এমন শব্দ সে তো জীবনে আর কখনো শোনেনি। সে পেছন ফিরে দৌড় দেবে কিনা ভাবছে, এমন সময় তার সামনে এসে দাঁড়ালো 3টে ক্ষুদে মূর্তি। তাদের গায়ের রং মিশমিশে কালো, হাড় বের করা চেহারা, পেটটা বেশ ফোলা, যেন অপুষ্টিতে আক্রান্ত কোনো শিশু। কিন্তু তাদের মুখ মোটেই শিশুদের মতো নয়। তাদের চোখ জ্বলছে হিংস্র জন্তুর মতো। গালের এপাশ থেকে ওপাশ অবধি চেরা মুখ। এত বড় হাঁস সাধারণত কোনো মানুষের হতেই পারে না। আর সেই হাঁয়ের ভেতর রয়েছে মাংসাশী বন্য জন্তুর মতো সারি সারি ধারালো দাঁত। কিছু ঠিকমতো বুঝে ওঠার আগেই সুরাইয়া তার গলা, ঘাড় আর বুকের কাছে অনুভব করলো এক তীব্র কামড়। রতিডমনি তার 4 বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বেরিয়েছিল লাখুয়ার সঙ্গে দেখা করতে। রতির স্বামী বুধুয়া শহরে গেছে রোজগারের আশায়। রতিডমনি তার ছেলেকে নিয়ে একাই থাকে। এই সুযোগে লাখুয়ার সঙ্গে তার একটা এমন সম্পর্ক গড়ে উঠেছিল যা দিবালোকে লোকচক্ষুর সম্মুখে ঠিক বৈধ বলে স্বীকৃতি পায় না। লাখুয়ার সঙ্গে তার গোপন সাক্ষাৎ সেরে সে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখল তার ঘরের থেকে একটু দূরেই একটা বাচ্চা যেন অন্ধকারে ছুটে গেল। সে বুঝতে পারল এ কেউ নয়, তার বাঁদর ছেলে। ঘুম থেকে জেগে উঠেছে কোনোভাবে, আর উঠেই ঘর থেকে বেরিয়ে গেছে। সে তার ছেলের উদ্দেশ্যে চিৎকার করে উঠে বলল, আরে এই মুখ পোড়া, বলি তোকে ঘর থেকে বেরু থেকে বলেছে? হ্যাঁ, যেই দেখেছিস আমি নেই অমনি বেরিয়ে গেছিস? বল, এই কানা রাতে খেলে বেড়াচ্ছিস তুই মুখ পোড়া? এই বলে সেই বাচ্চাটা যেদিকে গিয়েছিল রতিও সেই দিকে এগিয়ে গেল। দেখল একটু দূরেই একটা ঝোপের সামনে বাচ্চাটা দাঁড়িয়ে আছে। চ ঘরে চ, আজ তোর পিঠের ছাল তুইলে দেবো আমি। চ। বলতে বলতে সে এগিয়ে গিয়ে দেখতে পেল সেই বাচ্চাটার সাথে আরও 2টো বাচ্চা রয়েছে। তারা মাটিতে উবু হয়ে বসে কি যেন করছে। ওই তোরা কে? এত রেতে এখানে তোরা কি করছিস? তার কথা শেষ হতেই
উবু হয়ে বসে থাকা মূর্তি দুটো উঠে দাঁড়ালো। রতি দেখল তিনটে একই চেহারার বাচ্চা, একই রকম উচ্চতা। এতক্ষণে সে তাদের মুখ দেখতে পায়নি। এইবার তিনটে মূর্তি তার দিকে ঘুরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে বিকট চিৎকার করে উঠে পড়িমড়ি করে ছুটে ঘরের ভেতর ঢুকে দৌড় বন্ধ করে দিল। তারপর ঘরের ভেতর থেকেই ভয়ানক চেঁচাতে লাগলো। মায়ের এরকম চেঁচানি শুনে রতির ছেলেটাও ঘুম ভেঙে উঠে ততোধিক জোরে গলা ছেড়ে কাঁদতে লাগলো। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশপাশ থেকে লোক লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো। সকলেই একযোগে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি। রতিডমনি একইভাবে চেঁচাতে চেঁচাতে যা দেখেছে সব বলল। তখন সকলে আগুন নিয়ে সেই জায়গায় গিয়ে দেখল সেখানে পড়ে আছে সুরাইয়া নাপিতের ক্ষতবিক্ষত দেহ। কিন্তু রতি যে তিনটে প্রেতমূর্তির কথা বলেছিল তাদের কাউকেই আশেপাশে দেখা গেল না। কিন্তু সেই তিন অজানা আতঙ্কই যে সুরাইয়ার শরীরের অর্ধেক মাংস উদরস্থ করেছে তা সকলেই বুঝল। গ্রামের মধ্যে এখন একটা আতঙ্কের দম বন্ধ করা বাতাবরণ। লোকে রাতে তো দূর, দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোতে চায় না, আর বের হলেও দল বেঁধে, একা কোনো মতেই নয়। তবু এত সতর্কতার মধ্যেও আরও দুজন মারা পড়ল। এছাড়া এর গাইটা, ওর বাছুরটা, তার ছাগলটা নিত্যদিন এই তিন পিশাচের দাঁতের নিচে বলি যেতে লাগলো। আর প্রায় লোকই রাতের অন্ধকারে দেখতে লাগলো তিনটে কালো বেঁটে কঙ্কালসার মূর্তি এদিক ওদিক ছোটাছুটি করছে শিকারের আশায়। দুপুরবেলা মাথার ওপর ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। আকাশে এক টুকরো মেঘ নেই, দাবদাহে জ্বলছে দিক বেদিক। ভীমা তার নতুন ঘরের সামনে গালে হাত দিয়ে বসেছিল। তার মুখের বলিরেখায় দুশ্চিন্তার কালো ছায়া গভীর হয়ে এসেছে। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো রক্তবস্ত্র পরিহিত শীর্ণকায় কৃষ্ণবর্ণ একজন মানুষ। তার মুখে দাড়ি গোফের জঙ্গল, মাথায় ঝাঁকড়া চুল, কপালে রক্ততিলক, গলায় ঝুলছে কয়েক লহরী রুদ্রাক্ষের মালা। ভীমা মুখ তুলে তাকালো, অস্পষ্টভাবে প্রশ্ন করল, কে? ভৈরব ওঝা, পেঁয়াজ গেছে, পানি দে। সামনে দাঁড়ানো মানুষটাকে নজর করে নিয়ে ভীমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে দ্রুত ওঠা বসা করতে পারে না। ভেতরে জল আনতে গেল সে। কুঁজোর ভেতর জল সামান্যই ছিল, সেটুকু গড়িয়ে সে দিল ভৈরবকে। জল খেয়ে একটা তৃপ্তির শব্দ করে ভৈরব ভীমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, নাম কি? একে ভীমা কিসকু। তোকে এখানকার রক্ষী কে বানাইছে বটে? রক্ষী? একে আমি তো কোনো রক্ষী নই ঠাকুর। তবে ওইটা নিয়ে তুই কি করছিস? ভৈরব আঙুল দিয়ে মাটিতে পড়ে থাকা একটা বস্তুর দিকে ইশারা করল। ভীমা এতক্ষণ যেখানে বসেছিল তার পাশেই পড়ে আছে একটা লাঠি, প্রায় 1 মানুষ লম্বা। সেটার মাথায় অনেকগুলো লাল আর কালো রঙের সুতো বাঁধা, সাথে ঝুলছে কতগুলো কড়ি। আর কি বলবো ঠাকুর, ওইটা নিয়েই তো ঝামেলায় পড়ছি। হেগে আমি তো গরিব মানুষ, বাঁকা শরীরটা নিয়ে কোনো কাজও করতে পারিলাই। বাপের আমলে একখান মাটির ঘর ছিল, কয়দিন আগে সেইটা পড়েও ভেঙে গেল। ঘর তোলার ক্ষমতা আমার নাইকো। সেদিন ঘুরতে ঘুরতে বাড়িখান সুইখে পড়লো। ভাবলাম বেওয়ারিশ পড়ে আছে, এখানেই থাকি। এই কথা শুনে ভৈরব কপালে করাঘাত করে বলল, হায় 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 মুখ্য, মুখ্য তুই কি কইছিস কি? এ কি কোনো ঘরে? এই যে বন্ধন কক্ষ, এই যে বন্ধন কক্ষ। বন্ধন কক্ষ? সেইটা আবার কি ঠাকুর? তার আগে তুই মুখে বল, ও জিনিস তো তুই কোথা পেলি? বল মুখে,
বল বটে। ভীমা প্রথম দিনের সব বৃত্তান্ত ভৈরবকে শোনালো। বলল এই ঘরের দরজার পাশে পড়ে থাকা কঙ্কাল আর এই বিচিত্র লাঠির কথা, কিভাবে সে এগুলোকে সরিয়ে দরজা খুলেছিল আর পরের দিনই দুটো জিনিসই পেছনের জমিতে চাপা দিয়েছিল। তারপর বলল, সেই তবে থেকে এক রাত্রিও ঘুমোতে পারি নাই ঠাকুর। প্রত্যেক রাতে কে জানি আসে আর ঘরের ভিতর এসে আধারের মধ্যে ওই ঘরের মধ্যে এক জায়গায় এসে লাঠি ঠুকে ঠুকে শব্দ করে। তাতে ঝোলানো কড়িগুলোর জনাত জনাত শব্দ হয়, তার সাথে একটা দুমদুম করে ঢোল বাজানোর মতো শব্দ হয় একটানা। আমি কতবার ওই লাঠিটারে মাটি চাপা দিয়েছি, তাও প্রত্যেক দিন সকালে উঠে দেখি ওইটা পড়ে আসে ঘরের ঠিক মাঝখানটায়, আর ওইখানটাতেই গোল করে পড়ে থাকে কতগুলো মরা মাছি। প্রত্যেক দিন এই একই ঘটনা ঠাকুর, এক ঘটনা। কিন্তু কালের এই তেসা দেখলাম, তাতে আমার মাথা একেবারে ঘুরে গেল। কালের এতে বেশ চাঁদনি ছিল, ঘরটায় তো কোনো জানলা নাই, এই দৌড় খুইলেই শুয়েছিলাম। এই কাঙালের ঘর থেকে আর কি খোয়া যাবে। ঘরের ভিতর চাঁদের আলো এসে পড়ছে, আমি ঘুমোচ্ছিলাম। মাঝরাতে আবার সে একই শব্দে ঘুম কান ভেঙে গেল। অন্যদিন অন্ধকারে কিছুই দেখতে পাই না, কিন্তু কাল চাঁদনিতেও স্পষ্ট দেখলাম ঠাকুর, একটা বুড়া মতন লোক লাঠিটা ধরে দাঁড়িয়ে আছে। লোকটা খুব রোগা, আর সব থেকে আশ্চর্য লোকটার পিঠটা, ওটা ঠিক আমার মতো বাঁকা, আর সে ওই লাঠিটা হাতে নিয়ে বারবার মেঝেতে ঠুকছে। আমি তো ভয় কাঠ হয়ে গেছি। একটু পরে দেখি লোকটা আর নাই, যেন বাতাসে মিলায় গেল। কিন্তু তখনও সেই দুমদুম শব্দটা হয়েই চলেছে। কি মনে হলো জানি না, আমি মাটিতে কান লাগালাম, চমকে উঠলাম। শব্দখানা আসছে মাটির তলা থেকে। তখন থেকে আমি এই বাইরে থেকে বসে আছি ঠাকুর। ওরে ওরে, তুই তো সর্বনাশ করে গেছিস রে। তোর গায়ের লোক বেঁচে আছে নাকি সব মরে গেছে? সে তো আরেক বিভীষিকা গো ঠাকুর, নিত্যদিন লোক মরছে। ভীমা এবার এতদিনের ঘটনা সব একে একে ভৈরবকে শোনালো। সে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, কঙ্কালটারে কোথা চাপা দিছিস বটে? দেখা মুখে দেখা। ভীমা তাকে বাড়ির পিছনের ছাতিম গাছের কাছে নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে দিল। সেখানে মাটি সামান্য উঁচু হয়ে আছে, জঙ্গলটাও পরিষ্কার জায়গাটায়। ভৈরব ওঝা সেখানে উবু হয়ে বসে বাঁ হাতের কনিষ্ঠা ঠেকিয়ে খানিকক্ষণ কি যেন বিড়বিড় করল। তারপর চুপ করে চোখ বন্ধ করে রইল, যেন কিছু শুনতে চাইছে। একটু পরে চোখ খুলে সে ভীমার দিকে তাকালো, জিজ্ঞেস করল, তোর বাপ কোথায় বটে? একে ঠাকুর, আমি আমার বাপেরে দেখি নাই জন্মে। সে আমার জন্মের আগেই মারা গেছে। কি কইরে মরল? যদ্দূর শুনেছি নদীতে মাছ ধরতে গেছিল আর ফেরে লাইকো। সকলে ভেবেছিল নাও ডুবে মারা পড়েছে। তোর গায়ের লোকদের খবর দে শিগগির, আমার হাতে বেশি সময় নাই। সন্ধ্যাকাল উত্তীর্ণ হয়েছে। ভীমার খুঁজে পাওয়া সেই বাড়ির সামনে বিরাট আগুনের কুণ্ড করে বসে আছে ভৈরব ওঝা। এক বিশেষ যজ্ঞে সে বসেছিল, যেটা এইমাত্র সম্পন্ন হয়েছে। এই যজ্ঞ করলে যে স্থানে বসে এই যজ্ঞ করা হয়েছে সেই স্থানে যদি কোনো অশুভ অতীত থেকে থাকে, বিশেষ করে তার সঙ্গে যদি কোনো তন্ত্র সাধনার যোগ থেকে থাকে, তবে সেই ঘটনা সম্পর্কে জানা যায় পরিষ্কারভাবে। গ্রামের মানুষদের ওপর নির্দেশ ছিল এই সময় যেন কেউ আশেপাশে না থাকে। সন্ধ্যার পর যেন তারা সকলেই সেখানে এসে উপস্থিত হয়।
তাই হলো। কিছুক্ষণের মধ্যেই গ্রাম শুদ্ধ সকলে এসে তাকে ঘিরে দাঁড়ালো। ভৈরব বলল, এইখানে কি ছিল মুই জানছি, এবার তোরা শুন, শোন তোরা। সে বহুদিন আগের ঘটনা। এই জঙ্গল হলো শ্মশানের ঠিক পাশেই। একদা এখানেই এক পিশাচ সাধক এসে উপস্থিত হয়েছিল তার সাধনার জন্য। সে কারুর ক্ষতি করত না বা কারুর অনিষ্ট চাইত না, কেবল নিজের ক্ষমতা লাভের জন্যই সে সাধনা করত। একদিন সে এই স্থানে বসে নিজের সাধনা করছে। এমন সময় একজন মেয়ে মানুষ আকুলভাবে কাঁদতে কাঁদতে তার সামনে এসে উপস্থিত হলো। তার সারা গায়ে দগদগে ঘা, মাথার চুল উঠে গিয়েছে, একটা চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছে। সাধক জিজ্ঞেস করলেন, কিরে বেটি, তুই কাঁদছিস কেন? মেয়ে মানুষটি উত্তর দিল, তার বড় কষ্ট, যন্ত্রণায় সে ছটফট করছে। তার শ্বশুরবাড়ির লোক তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একে তার যাবার জায়গা নেই, তারপর এই ঘায়ের কষ্ট সে আর সহ্য করতে পারছে না। সে বলল সে বাঁচতে চায় আর এই রোগের হাত থেকে যেভাবে হোক মুক্তি চায়। এই বলে সে সাধকের পায়ে লুটিয়ে পড়ল। তাই দেখে সাধকের মনে বেশ দয়া হলো। তাছাড়া সে ভাবল তার সাধনার জন্য একজন সঙ্গিনী প্রয়োজন। এই মেয়েটিকে সে নিজের ভৈরবী বানাবে। সে মেয়েটিকে বলল যে তাকে সুস্থ করে তোলার উপায় সাধকের জানা আছে, কিন্তু তার জন্য দুটো শর্ত লাগবে। প্রথমত, তাকে সুস্থ করতে এবং তার দীর্ঘায়ু প্রদান করতে মেয়েটিকে তার নিজের দেহে পিশাচ আহ্বান করতে হবে। নিজের আত্মা পিশাচের হাতে সঁপে দিতে হবে। তার বদলে সে যা চাইছে তাই পাবে। এক কথায় তার নিজের আত্মার সওদা করতে হবে, আত্মা বেচতে হবে। দ্বিতীয়ত, সুস্থ হবার এবং দীর্ঘায়ু লাভ করার পর তাকে আমৃত্যু সাধকের সেবা করে যেতে হবে। এই দুটো শর্ত মেনে নিয়ে সেই মেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কিন্তু সে একটা কথা সাধকের কাছ থেকে সম্পূর্ণ গোপন করে যায়। সেটা হলো, সেই সময়ে সে ছিল গর্ভবতী। খুব বেশি সময় হয়নি বলে তার চেহারা দেখে আন্দাজ করা যায়নি। শর্তে রাজি হওয়ার পর সেই সাধক মেয়েটির দেহে পিশাচ আহ্বানের প্রক্রিয়া শুরু করে। এদিকে মেয়েটির গর্ভে তখন তৃতীয় সন্তান। কোনো গর্ভবতী মহিলা যখন নিজের দেহে পিশাচ আনে তখন তার বিভিন্ন ফল হতে পারে। যদি মহিলার গর্ভে থাকে একটি সন্তান, তবে গর্ভেই তার মৃত্যু হবে। যদি গর্ভে থাকে দুইটি সন্তান অর্থাৎ যমজ শিশু, তবে সেই শিশু ভূমিষ্ঠ হবে এবং তারা পিশাচের শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ এক অর্থে তারা অমর হবে। তাদের মারতে হলে দুজনকেই একই সাথে মারতে হবে, আলাদা আলাদাভাবে মারা যাবে না। আর যদি মহিলার গর্ভে থাকে তিনটি সন্তান অর্থাৎ ত্রিদয়, তবে তার ফল হয় মারাত্মক। সেক্ষেত্রে মায়ের মনস্কামনা পূরণ হয় না। শয়তান বা পিশাচ গর্ভের সন্তানদের ওপর সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে। তারাও পিশাচে পরিণত হয় এবং অল্প কিছুদিনের মধ্যেই তারা মায়ের পেট চিরে বেরিয়ে আসে। সেই সাধক যখন সেই মেয়ের দেহে পিশাচ ডাকল, তখনই সে নিজের পেটে হাত দিয়ে বাবা গো মা গো বলে চেঁচাতে লাগল। এই দেখে সাধকের আর বুঝতে বাকি রইল না যে আসল ব্যাপারটা কি। এই মেয়ে যে পোয়াতি তা সে তার কাছে লুকিয়ে গেছে। সাধক বুঝতে পারল যে এ এক ঘোর বিপদ এসে উপস্থিত হয়েছে। এই শিশু ভূমিষ্ঠ হলে সর্বনাশ হয়ে যাবে, গ্রামকে গ্রাম শ্মশান হয়ে যাবে। এদিকে এদের মেরেও ফেলা যাবে না এখন। তখন সে ঠিক করল এই মেয়েকে জ্যান্ত কবর দিতে হবে এবং তার চারিদিকে বন্ধন কক্ষ তৈরি করতে হবে। এটাই এখন সর্বনাশ ঠেকানোর একমাত্র উপায়। কিন্তু বন্ধন কক্ষ তৈরির কিছু নিয়ম আছে। যেমন কক্ষটি এক রাতের মধ্যে তৈরি করতে হবে। সেই কক্ষের কোনো জানলা বা কোনো ফাঁক ফোঁকর থাকবে না, কেবল একটি মাত্র প্রবেশদ্বার থাকবে, যাকে মন্ত্র বলে বন্ধ করতে হবে। কক্ষ তৈরির পর এই প্রবেশদ্বারে বসাতে হবে একজন রক্ষী, যে মৃত্যুর পরেও দ্বার আগলে থাকবে। তার হাতে দিতে হবে একটি মন্ত্রপুত রক্ষী যষ্টি।
সেই রক্ষী কখনোই কোনোভাবেই দ্বার ছেড়ে যেতে পারবে না। যদি বাইরে থেকে অন্য কেউ এসে সেই রক্ষী এবং তার যষ্টি সেই দ্বার থেকে সরিয়ে দেয় এবং দরজা খুলে দেয়, তবে কক্ষ উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু সে তখন রক্ষী কোথায় পাবে? আশেপাশে তো আর কেউই নেই। তখন সে তার মন্ত্র প্রয়োগ করল। এই মন্ত্র প্রয়োগ করলে মন্ত্র প্রয়োগকারীর 10 দিকের মধ্যে যে ব্যক্তি সব থেকে কাছে থাকবে সেই ব্যক্তিকে তার পায়ের কাছে এনে ফেলবে। তখন মন্ত্র প্রয়োগকারী তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে। দুর্ভাগ্যবশত সেদিন সব থেকে কাছে ছিল ভীমার বাবা দশরথ। সে তখন নদীতে নৌকা বাইছিল, জাল গুটিয়ে বাড়ির দিকে ফিরছে। সেই সময় মন্ত্র প্রয়োগের ফলে দশরথ দাঁড় বাওয়া ছেড়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে এসে বশীভূত হয়ে দাঁড়ালো সেই সাধকের সামনে। দশরথকে দিয়েই সাধক 12.5 হাত গভীর গর্ত খোঁড়ালো। তাকে দিয়েই সেই মেয়ে মানুষটিকে গর্তের ভিতর শুইয়ে দিল। জীবিত অবস্থাতেই তাকে চাপা দেওয়া হলো, আর তার ওপর দিয়ে কিছু মন্ত্র পড়ে মাটি ছড়িয়ে দিল সাধক। এরপর সাধক তন্ত্র সাধনার জোরে রাতারাতি তৈরি করে ফেলল একটা কক্ষ। সেই কক্ষের প্রতিটি ইঁট বিশেষ এক মাপযুক্ত, আর তার একটি মাত্র প্রবেশদ্বার। সেটিকেও তন্ত্র সাধনার মাধ্যমে বেঁধে দিল সে। তারপর তৈরি করল রক্ষী যষ্টি। সেটিকে দশরথের হাতে দিয়ে তাকে রক্ষী হিসাবে উপনীত করল। এইভাবে তখনকার মতো মহা সংকটের হাত থেকে নিস্তার পাওয়া গেল। ততদিন থেকে এখন পর্যন্ত কেউ এদিকে আসেনি, আর আসলেও এই ঘর তার চোখে পড়েনি। কিন্তু কয়েকদিন আগে ভীমা এই কক্ষের দ্বার খুলে দেয় এবং দ্বাররক্ষী আর তার রক্ষী যষ্টিকেও তার জায়গা থেকে সরিয়ে দেয়। ফলত কক্ষ উন্মুক্ত হয়ে যায়। এদিকে মাটির তলায় সেই ত্রিতয় সন্তান জন্ম নিয়ে বন্দী হয়েছিল। কক্ষ উন্মুক্ত হওয়াতে তারা মুক্তি পেয়ে যায় এবং সারা গ্রামে তাণ্ডব চালাতে থাকে। কিন্তু তারা এই কক্ষের দিকে আর আসেনি, কারণ এখানে তাদের মায়ের অস্থি রয়েছে। ভৈরবের কাছ থেকে সব কথা শোনার পরে গ্রামের পাটিল প্রশ্ন করল, তবে এখন উপায় কি? এই শয়তানের হাত থেকে কি রেহাই পাওয়ার কোনো উপায় নাই? আছে আছে আছে, উত্তর দিল ভৈরব। একই উপায়ে তাদের আবার বন্দি করতে হবে, তবে এবার তাদের মারতে হবে, আর আর একই সাথে মারতে হবে। আলাদা আলাদা করে মারা যাবে গলাই। একজন বেঁচে থাকলে অন্যজন মরবে গলাই। আমি তন্ত্র বলে এই কাম করব। আমার জিনিস জোগাড় করে দে দে বটে। আগে ঘরের ভেতরটা খুঁজতে হবে। 12.5 হাত নিচে পাওয়া যাবে সেই মেয়েটির হাড়, আর লাগবে যে কোনো মরা মানুষের ব্যবহার করা জিনিস, আর 1 পোয়া তেল। ভৈরবের কথা মতো সকলে কাজ করল, জিনিস জোগাড় করে দিল। ভৈরব সম্মুখে সেই মেয়ের হাড়গুলো জড়ো করে তন্ত্র প্রয়োগ করতে লাগল, আর তাদের নির্দেশ দিল যাতে দক্ষিণ দিকে কেউ না দাঁড়ায়। কিছুক্ষণ পর সেই জড়ো করা হাড়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, আর প্রায় সাথে সাথে কোথা থেকে যেন একটা হাড় হিম করা তীব্র শব্দ এগিয়ে আসতে লাগলো। দেখতে দেখতে 3টে কালো কুচকুচে কঙ্কালসার মেটে বাচ্চার মতো প্রাণী সাঁ করে ছুটে এলো সেখানে। তারপর সেই হাড়ের ওপর জ্বলতে থাকা আগুনের চারপাশে গোল করে ঘুরতে লাগলো। একসময় ভৈরব তার হাতের সেই 1 পোয়া তেল নিজের মুখের কাছে এনে কি যেন বিড়বিড় করল। চামুন্ডায় নমঃ, ওং বিষ্ণুনায় চ, ওং মাতরা জয় চামুন্ডা, জয় ওং রিং রিং চাট, ওং ভাটপেরসা, ওং ভৈরবাই নমঃ নমস্কার, ওং চামুন্ডায় নমঃ। তারপর সেটা মাথার ওপরে তুলে 3 বার ঘুরিয়ে সেই আগুনের ওপর নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে আগুনটা ধপ করে অনেকটা বেশি জ্বলে উঠল, আর সেই খুদে 3টে পিশাচ আগুনের ভেতর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কান ফাটানো একটা আর্তনাদ দিক বিদিকে ধ্বনিত হতে লাগলো। সেই সঙ্গে একটা ভীষণ কটু গন্ধে বাতাস ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ এমনভাবে চলার পর
ধীরে ধীরে আর্তনাদের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। গন্ধটাও ক্রমশই মিলিয়ে আসতে লাগলো। আগুনের তেজ কমতে কমতে তা একসময় নিভে গিয়ে পড়ে থাকলো এক পাহাড় ছাই। সেই ছাই নিয়ে একটা সরার ভেতর পুড়ে সেটাকে সেই কক্ষের ভেতর খোঁড়া গর্তের মধ্যে রেখে দিল ভৈরব। তারপর মন্ত্র পড়ে তার উপর মাটি চাপা দিয়ে দিল। সবশেষে দরজা বন্ধ করে তাতে জড়িয়ে দিল কয়েক গাছা লাল সুতো। তারপর সেই রক্ষী যষ্টিটাকে হাতে নিয়ে বলল, এবার তো কাউকে রক্ষী হইতে হবে। কে হবে? সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। সকলেরই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। এমন সময় ভিড়ের মধ্যে থেকে ভীমা এগিয়ে এলো। তার চোখের কোণ ভেজা। সে বলল, আমি হব ঠাকুর, আমি হব রক্ষী। তুই হবি কেনে? সব যে আমার জন্যই হয়েছে। আমি ওই দরজা খুলেছিলাম অবুঝের মতো, তাই তো এতগুলো লোককে মরতে হলো। সব আমার দোষ, সব আমার দোষ। আমার বাপ রক্ষী হয়েছিল, আমিও হব, আমিও হব। এই দ্বার আমি সর্বদা রক্ষা করব। আমি একা মানুষ তো, আমার কোনো দায়িত্ব নেই কারোর প্রতি। আমার জন্য কেউ কাদারও নাই। আমি দ্বার রক্ষী হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করব ঠাকুর। ভৈরব এই রকমই আশা করেছিল। সে ভীমার দিকে সেই যষ্টি বাড়িয়ে দিয়ে তার কাঁধে হাত রেখে বলল, আয়। ভৈরব ওঝা চলে যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে বলল, দেখিস দেখিস আর যেন ওই দ্বার কেউ না খোলে আর রক্ষীকে না সরায়। দেখিস বটে, দেখিস। আজ্ঞে ঠাকুর বলে সকলে সায় দিল। কেউ কেউ গড় হয়ে প্রণাম করল তাকে। তারপর ভৈরব আলপথ ধরে ফিরে চলল তার অজানা লক্ষ্যের উদ্দেশ্যে। গাঁয়ের লোক দাঁড়িয়ে দেখল ভৈরবের কালো দেহটা ছোট হতে হতে দূরে মিলিয়ে যাচ্ছে। ভৈরব খরায় শুকিয়ে যাওয়া জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। শুকনো খড় হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে সে ঠোঁটের কোণে মুচকি হাসল। তারপর ঝোলার ভেতর হাত ঢুকিয়ে বের করে আনলো এক মুঠো কলাই। তারপরে মনে মনে মন্ত্রোচ্চারণ করতে করতে সেই কলাই মাটিতে ছড়াতে ছড়াতে চলল ভৈরব। সে যখন গ্রামের সীমানা পেরিয়ে গেছে তখন মহিষমারি গ্রামের সবাই অবাক হয়ে দেখল আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। গুড়গুড় করে মেঘ ডাকছে, ঝোড়ো বাতাস দিচ্ছে জোরে। এক সময় বছরের প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ল। চাতক পাখির মতো তাকিয়ে থাকা মানুষগুলো হৈ হৈ করে উঠল। আর সেই বন্ধন কক্ষের সামনে বসে আছে ভীমা। তার হাতে রক্ষী যষ্টি। সোঁদা গন্ধের বাতাস এসে তার কপালে আর গালে ঝাপটা মারল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। শুনছিলেন ত্রিতয়, কাহিনী দীপাঞ্জনা দাস, গল্প পাঠে এবং সুরাইয়ার চরিত্রে ছিলাম আমি রণদীপ, ভীমার চরিত্রে অনুভব, ভৈরব ওঝার চরিত্রে ইভান, রতি ডোমনির চরিত্রে সায়নী, হীরা দলুয়ের চরিত্রে অর্পণ এবং পাটিলের চরিত্রে ম্যাক্স, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স, পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? কমেন্ট করে জানাও আমাদের। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার তো আমরা আশা করতেই পারি, বলো। লাইক করতে পারো আমাদের ফেসবুক পেজ কিংবা জয়েন করে নিতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। লিংক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন বক্সে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। ভালো থেকো, ভয়ে থেকো।